সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনার মহামারী দুর্যোগের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে। এই জন্য সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া আদায় করি। তোমাদের এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে বাসা থেকে তোমরা যতটুকু পড়াশোনা করতেছো, সেই পড়াশোনাটাকে আমরা আরও অগ্রগামী করার জন্য, পড়াশোনাটাকে ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকেও তোমাদের সামনে অনলাইন শিক্ষার কার্যক্রম হিসাবে ক্লাস নিব। এর আগেও বেশ কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে, যেটা আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া আছে। তোমরা সবাই সেই ক্লাসগুলো, লেকচারগুলো দেখেছো। আজকের ক্লাসে তোমাদের জীববিজ্ঞানের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা অধ্যায় থেকে, চ্যাপ্টার থেকে ক্লাসটা নেব। এর আগে তোমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে একটা লেকচার নেওয়া হয়েছে। আজকে ব্রায়োফাইটা টেরিডোফাইটার দ্বিতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক আজকের ক্লাসটা। আমরা গতদিন ষষ্ঠ অধ্যায়ের ব্রায়োফাইটা অর্থাৎ মশবর্গীয় উদ্ভিদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় অংশ, দ্বিতীয় পার্ট টেরিডোফাইটা অর্থাৎ ফানবর্গীয় উদ্ভিদ নিয়ে আলোচনা করব। ফানবর্গীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা কাকে বলা হয়ে থাকে? যে সকল অপুষ্পক উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, যে সকল অপুষ্পক উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় তাদেরকে টেরিডোফাইটা বলা হয়। এবং অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত টেরিডোফাইটা বা ফানবর্গীয় উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মাঝে শুধুমাত্র টেরিডোফাইটা বা ফানবর্গীয় উদ্ভিদেরই কি করা যায়? মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। অন্য কোনো অপুষ্পক উদ্ভিদকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। তো প্রিয় শিক্ষার্থী, টেরিডোফাইটা দুইটি গ্রিক শব্দ থেকে নেওয়া। একটা হচ্ছে টেরিস আর একটা হচ্ছে ফাইটন। টেরিস শব্দের অর্থ হচ্ছে পক্ষল বা তোমার ডানা বা ফার্ন বলা থাকে। ফাইটা শব্দের অর্থ হচ্ছে কি? উদ্ভিদ। সুতরাং টেরিডোফাইটা শব্দের অর্থ হচ্ছে ফানবর্গীয় উদ্ভিদ। আর এই ফানবর্গীয় উদ্ভিদের অন্যতম একটা উদাহরণ সচরাচর আমাদের দেশের যে কোনো এলাকাতেই দেখা যায়, যেটা ঢেকি শাক নামে পরিচিত। টেরিডোফাইটা উদ্ভিদ সাধারণত কি নামে পরিচিত? ঢেকি শাক নামে পরিচিত। বিজ্ঞানী ওয়ালেস এবং স্যান্ড্রেস নামক দুইজন বিজ্ঞানী 1996 সালে পৃথিবীতে প্রায় 11,2300 প্রজাতির টেরিডোফাইটা উদ্ভিদ লক্ষ্য করেন। 11,2300 প্রজাতির টেরিডোফাইটা উদ্ভিদ লক্ষ্য করেন। এর মধ্যে বাংলাদেশে প্রায় 41টি গোত্রের 195 প্রজাতির টেরিডোফাইটা উদ্ভিদ অন্তর্ভুক্ত করা হয়েছে, যার অধিকাংশ প্রজাতিগুলো স্থলজ। দুই একটা বা কিছু প্রজাতি আছে জলজ, তবে বেশিরভাগ প্রজাতি হচ্ছে কি স্থলজ বা স্থলজ পরিবেশে বসবাস করে থাকে। তাহলে টেরিডোফাইটা শব্দটা কি আছে তোমার টেরিস আর ফাইটন দুইটা শব্দের সমন্বয়ে নেওয়া হয়েছে। এদেরকে ফানবর্গীয় উদ্ভিদ বলা হয়। টেরিডোফাইটা উদ্ভিদকে পৃথিবীতে বিস্তৃত অনেক প্রজাতি পাওয়া যায়, 11,000 বেশি প্রজাতি পাওয়া যায়। বাংলাদেশে প্রায় 400 অধিক টেরিডোফাইটার প্রজাতি পাওয়া যায়। টেরিডোফাইটা উদ্ভিদের বৈশিষ্ট্য কাকে টেরিডোফাইটা উদ্ভিদ বলবো আমরা? টেরিডোফাইটা উদ্ভিদ অপুষ্পক এবং অবীজ, অর্থাৎ এরা অপুষ্পক এবং এদের বীজ উৎপন্ন হয় না। এদের দেহটি স্পোরোফাইটিক। আমরা প্রথম লেকচারে পড়েছিলাম ব্রায়োফাইটা উদ্ভিদটি হচ্ছে গ্যামিটোফাইট বা হ্যাপ্লয়েড, আর টেরিডোফাইটা উদ্ভিদটা হচ্ছে স্পোরোফাইটিক বা রেণুধর বলা হয়ে থাকে। আর টেরিডোফাইটা উদ্ভিদের গ্যামিটোফাইটকে প্রোথালাস বলা হয়ে থাকে।
মানে গ্যামেটোফাইট বলতে যখন গ্যামেট তৈরি করে থাকে, যখন শুক্রাণু তৈরি করে থাকে, যখন ডিম্বাণু তৈরি করে থাকে, তখন সেই পর্যায়কে প্রোথালাস বলা হয়ে থাকে। এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। এদের ভাস্কুলার বান্ডেল আছে। ভাস্কুলার বান্ডেল বলতে কাকে বুঝবো আমরা? জাইলিয়াম এবং ফ্লোয়াম, অর্থাৎ কি আছে তোমার পরিবহন টিস্যু। জাইলিয়ামের কাজ হচ্ছে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ পরিবহন করা, আর ফ্লোয়ামের কাজ হচ্ছে পাতায় তৈরিকৃত খাদ্য পরিবহন করে। এদের হচ্ছে ভাস্কুলার বান্ডল আছে। এদের ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে। অধিকাংশ প্রজাতি কাণ্ড রাইজম প্রকৃতির। কাণ্ড কি আছে? রাইজমে রূপান্তরিত হয়ে থাকে। স্পোরোফাইট থেকে স্পোর উৎপন্ন হয়। স্পোরোফাইট থেকে স্পোর উৎপন্ন হয়ে থাকে। স্পোরের মাধ্যমে এরা অযৌন জনন সম্পূর্ণ করে থাকে। এদের স্পোরগুলো হেটারোস্পোরিক। হেটারোস্পোরিক মানে সবগুলো স্পোর একই রকম নয়, তবে একই হতে পারে, হোমোস্পোরিকও হতে পারে, হেটারোস্পোরিকও হতে পারে। এদের কাছে স্ত্রী গ্যামেট নিশ্চল এবং জীবন চক্রে সুস্পষ্ট হেটারোমরফিক যৌনক্রম দেখা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ঢেকি শাক বা টেরিডোফাইটা উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে, টেরিডোফাইটা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আর একবার একটু জানার চেষ্টা করব। টেরিডোফাইটা উদ্ভিদগুলো অপুষ্পক, অবিজ। এদের দেহ হচ্ছে স্পোরোফাইট, অর্থাৎ এদের দেহটা গ্যামিটোফাইট নয়, এদের দেহটা স্পোরোফাইট। এদের ভাস্কুলার বান্ডেল আছে বা পরিবহন টিস্যু আছে। এদের ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে। এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। এদের ডিম্বাণুটি নিশ্চল, আর ডিম্বাণু বা স্ত্রী গ্যামেটগুলো হচ্ছে নিশ্চল, যেটাকে আর্কিগোনিয়াম বলা হয়ে থাকে। আর পুরুষ গ্যামেটগুলো, পুং গ্যামেটগুলো হচ্ছে সচল, যাদেরকে অ্যান্থেরিডিয়াম বলা হয়ে থাকে। এরা স্পোরের মাধ্যমে অযৌন জনন সম্পূর্ণ করতে। স্পোরগুলো হোমোস্পোর অথবা হেটারোস্পোর হতে পারে। এদের গ্যামেটোফাইট পর্যায়কে কি বলা হয়ে থাকে? প্রোথালাস বলা হয়ে থাকে। তাহলে আমরা কি আছে ঢেকি শাক বা ব্রাওফাইট, টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এমসিকিউ এর জন্য আসে, অথবা খ বা 2 মার্কের প্রশ্নেও আসে কি আছে টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। একদম মেজর বৈশিষ্ট্যগুলো আমরা লিখব। আচ্ছা, এরপরে টেরিডোফাইটা উদ্ভিদের প্রতিনিধি হিসাবে একটা উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়েছে। সেই উদ্ভিদটা হচ্ছে কি? ঢেকি শাক। উদ্ভিদটাকে বলবো কি আমরা? ঢেকি শাক। আর ঢেকি শাককে ইংলিশে বলা হয়ে থাকে টেরিস বলা হয়ে থাকে, PTERIS। পি উচ্চারণটা কি থাকবে? উজ্জ্ব থাকবে। TERIS, টেরিস বা কি আছে? ঢেকি শাক। টেরিস বা কি আছে? ঢেকি শাক। আমরা মোটামুটি কি আছে ঢেকি শাক অনেকেই আমরা দেখেছি। ঢেকি শাকটা কি আছে? অনেকেই আমরা দেখেছি ঢেকি শাকের এরকম কি আছে গুচ্ছ আকারে মূল থাকে, এরকম কি আছে গুচ্ছ আকারে থাকে। এখান থেকে কি আছে এরকম কি আছে ক্রোইজিয়া বা এরকম কি আছে ক্রোইজিয়া হয়। এছাড়াও এখান থেকে কিছু কি আছে তোমার পাতা বাইর হয়ে থাকে, যে পাতাগুলো হচ্ছে কি আছে পক্ষল যৌগিক হয়ে থাকে। ঢেকি শাকের পাতাগুলো কি আছে এরকম পক্ষল যৌগিক, উভয় পাশ থেকে কি আছে পক্ষল যৌগিকভাবে দেখা যায় কি আছে ঢেকি শাকে। আবার কি আছে যদি এইরকম করে দেখি আমরা, তাহলে কি আছে ঢেকি শাকের যে পাতাগুলো আমরা পাবো, ঢেকি শাকের যে পাতাগুলো পাওয়া যায় পক্ষল যৌগিকভাবে কি আছে ঢেকি শাকের পাতাগুলো কি আছে দেখা যায় বাবা। এইরকমভাবে কি আছে ঢেকি শাকটা কি আছে আমরা দেখতে পাই। আচ্ছা, ঢেকি শাকের আমরা প্রথমেই কি আছে শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ব। ঢেকি শাকের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। এই যে নিচে এটাকে বলবো কি আমরা কি আছে তোমার মূল, আর এটাকে বলবো কি আমরা কাণ্ড। কাণ্ড কি কি থাকে? রাইজম বলা থাকে, কাণ্ডকে রাইজম। আর এদেরকে কি বলা থাকে? পাতা বলবো আমরা। ঢেকি শাকের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। কাণ্ডটা কিসে রূপান্তরিত হয়? কাণ্ডটা কি আছে রাইজমে রূপান্তরিত হয়ে থাকে। ঢেকি শাকে কি আছে পাতাগুলো যৌগিক। যৌগিক বলতে এই পাশে একটা, এই পাশে সবসময় কি আছে যৌগিকভাবে থাকে পাতাগুলো কি থাকে, তবে শেষের পাতাটা সিঙ্গেল থাকে, যৌগিক থাকে। এদের যে স্পোরগুলো তৈরি হয়, স্পোরগুলো হোমোস্পোর মানে স্পোরগুলো একই রকম হয়ে থাকে। এবং কি আছে ঢেকি শাকের কি আছে মাটির নিচে যে মূল তৈরি হয়, মূলগুলোকে অস্থানিক মূল বলা হয়ে থাকে, অস্থানিক গুচ্ছ মূল বলা হয়ে থাকে। ঢেকি শাকের কি আছে গ্যামেটোফাইটকে প্রোথালাস বলা হয়ে থাকে। প্রোথালাস হৃৎপিণ্ড আকৃতির হয়ে থাকে, প্রোথালাস হৃৎপিণ্ড আকৃতি হয়ে থাকে। তাহলে ঢেকি শাকের বৈশিষ্ট্য কি? ঢেকি শাকের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা হয়ে থাকে। পাতাগুলো পক্ষল যৌগিক মানে পরপর কি আছে এই পাশে ওই পাশে কি আছে যৌগিক অবস্থায়
পাওয়া যায়। কাণ্ডটা রাইজমে রূপান্তরিত হয়, মূল মাটির নিচে কিছু অস্থানিক গুচ্ছমূল পাওয়া যায়। ঢেঁকি শাক স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। এরপর ঢেঁকি শাকের কি আছে, গ্যামেটগুলো কি আছে, প্রোথালাস বলায় থাকে। প্রোথালাস হৃৎপিণ্ড আকৃতির হয়ে থাকে। তাহলে টেরিস বা ঢেঁকি শাকের বৈশিষ্ট্য আমরা পড়লাম। এরপরে টেরিস বা ঢেঁকি শাকের কি আছে, বাহ্যিক গঠন। টেরিস বা ঢেঁকি শাকের কি আছে, বাহ্যিক গঠনের আগে আমাদেরকে আরো দুই একটা একটু পড়তে হবে। বাংলাদেশে প্রায় 16টি প্রজাতির কি আছে ঢেঁকি শাক পাওয়া যায়। 16 প্রজাতির ঢেঁকি শাক পাওয়া যায়। আর ঢেঁকি শাক সূর্যের আলোতে কি আছে জন্মগ্রহণ করে বলে এটাকে কি আছে সান ফার্ন বলা থাকে। সান অর্থাৎ সূর্য, ফার্ন অর্থাৎ কি আছে ফার্নবর্গীয় উদ্ভিদ, এই জন্য ঢেঁকি শাককে সান ফার্ন বলা থাকে। ঢেঁকি শাক আবাসস্থল মানে কোথায় পাওয়া যায় ঢেঁকি শাক, সাধারণত পুরাতন ও ভাঙ্গা স্যাঁতসেঁতে প্রাচীরের গায়ে পাওয়া যায়। এছাড়াও কি আছে অনেক সময় কি আছে অর্ধ বায়বীয় বা সাব এরিল জায়গাতেও কি আছে ঢেঁকি শাক পাওয়া যায়। তবে সূর্যের আলো ছাড়া কিন্তু কি আছে অর্ধ বায়বীয় বা স্যাঁতসেঁতে জায়গা হলেও সূর্যের আলো ঢেঁকি শাকের জন্য অপরিহার্য। এরপরে আমরা পড়ব ঢেঁকি শাকের দৈহিক গঠন। ঢেঁকি শাকের কি আছে বাবা, দৈহিক গঠন, বাহ্যিক গঠন। ঢেঁকি শাক দেখতে কি রকম? ঢেঁকি শাক প্রধানত স্পোরোফাইটিক উদ্ভিদ, মানে ঢেঁকি শাক স্পোর তৈরি করে থাকে, বংশ বিস্তার করে থাকে। ঢেঁকি শাকের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। ঢেঁকি শাকের কাণ্ডকে রাইজম বলা হয়ে থাকে, রাইজমে রূপান্তরিত হয়ে থাকে। ঢেঁকি শাকের কি আছে, বৃদ্ধি সাধারণত অনির্দিষ্ট বৃদ্ধি হয়ে থাকে। রাইজমের নিম্নতল থেকে কি আছে মূল, সূক্ষ্ম মূল বাইর হয়ে থাকে। মূলগুলোকে বলা হয়ে থাকে অস্থানিক গুচ্ছমূল। ঢেঁকি শাকের পাতাগুলো হচ্ছে পক্ষল, যৌগিক এবং চিরসবুজ। পক্ষল যৌগিকটা আমি এর আগেও বলছি বাবা, দুই পাশে থাকে, এই জন্য এটাকে পক্ষল যৌগিক বলা থাকে এবং চিরসবুজ। আর ঢেঁকি শাকের পাতাকে পাতা না বলে কি বলা থাকে, ফ্রন্ট বলা হয়ে থাকে। পাতাকে কি বলা থাকে, ফ্রন্ট। ঢেঁকি শাকের পাতা না বলে কি বলে থাকে, ঢেঁকি শাকের পাতাকে কি বলে থাকে, ফ্রন্ট বলা থাকে। তবে কচি অবস্থায় ঢেঁকি শাকের পাতা একটু বাঁকানো থাকে। কচি অবস্থায় পাতা কিভাবে থাকে, এই যে বাঁকানো থাকে সেটাকে বলা হয়ে থাকে কেসে ভার্নেশন বলা থাকে। ফার্নের পাতা মুকুল অবস্থায় কুণ্ডলিত বা পেঁচানো থাকে। এই কুণ্ডলিত কচি অবস্থায় কুণ্ডলিত বা পেঁচানো থাকে, এটাকে বলা থাকে সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন বলা থাকে, সার্সিনেট ভার্নেশন বলা থাকে। আর যখন কুণ্ডলিত পাতাকে বলা হয়ে থাকে ক্রোইজিয়া বলা থাকে। আবারও বলতেছি, ঢেঁকি শাকের বাহ্যিক গঠন। ঢেঁকি শাকের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা হয়। কাণ্ডকে রাইজম বলে থাকে, রাইজম থেকে অস্থানী মূল তৈরি হয়। ঢেঁকি শাকের পাতাকে ফ্রন্ট বলা হয়। ঢেঁকি শাকের পাতা কচি অবস্থায় কি আছে, কুণ্ডলিত অবস্থায় থাকে। কুণ্ডলিত অবস্থাকে বলা হয় ক্রোইজিয়া। কুণ্ডলিত অর্থাৎ পেঁচানো অবস্থাকে বলা হয় ক্রোজিয়া। আর পেঁচানো ওই পাতাকে বলা হয়ে থাকে সার্সিনেট ভার্নেশন বলে থাকে, সার্সিনেট ভার্নেশন বলে থাকে। ঢেঁকি শাকের প্রত্যেকটা ক্যাসে ফ্রন্টকে এক একটা অংশ, এই একটা অংশকে বলা হয়ে থাকে পিনা। পি না, ঢেঁকি শাকের পুরো অংশকে বলা থাকে ফ্রন্ট। আর এখানে ফ্রন্টগুলোকে এক একটা অংশকে বলা হয়ে থাকে পিনা বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে, পিনা বলা হয়ে থাকে। পিনাগুলো যে কাণ্ডের সাথে সংযুক্ত থাকে এটাকে সোরাই বলা হয়ে থাকে। এটাকে বলবো কি আমরা, সোরাই। বাকি আছে নিম্নতলে কি আছে, পরিণত কি আছে, র্যামিনটাম বলতে, স্বল্পপত্রকে বলা হয় র্যামিনটাম, স্বল্পপত্রকে গুলোকে বলে থাকে র্যামিনটাম বলা থাকে। তাহলে ঢেঁকি শাকের যে বাহ্যিক গঠনগুলো আমরা একদম সহজভাবে আমরা পড়ব। ঢেঁকি শাকের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। আবারও বলতেছি, ঢেঁকি শাকের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। ঢেঁকি শাকের কাণ্ডকে রাইজমে রূপান্তরিত হয়, রাইজম থেকে অস্থানী গুচ্ছমূল তৈরি হয়। ঢেঁকি শাকের পাতাকে ফ্রন্ট বলা হয়। ফ্রন্টের প্রত্যেকটা অংশকে কি বলা থাকে, পিনা বলা থাকে। প্রত্যেকটা অংশকে বলা থাকে পিনা। শিশু বা কচি অবস্থায় ঢেঁকি শাকের পাতা কি আছে, পেঁচানো থাকে। পেঁচানো অবস্থাকে বলা হয়ে থাকে ক্রোজিয়া। আর পেঁচানো পাতাটাকে বলা থাকে সার্সিনেট ভার্নেশন বলা থাকে, সার্সিনেট ভার্নেশন বলা থাকে। ঢেঁকি শাকের প্রত্যেকটা পিনা অবিন্তক, মানে পিনায় কোনো বোটা থাকে না। আমের পাতায় যেরকম কি আছে, আম গাছের পাতায় যেরকম এরকম বিন্ত বা বোটা থাকে, আর ঢেঁকি শাকের পাতা কি আছে, এটা সরাসরি এর সাথে লাগানো, এটা সরাসরি এর সাথে লাগানো, এটা সরাসরি এর সাথে লাগানো, এটা সরাসরি এর সাথে লাগানো। এই জন্য ঢেঁকি শাকের পাতাকে কি বলা হচ্ছে তোমার, এই এক একটা অংশকে পিনা বলা হয় থাকে। এবং প্রত্যেকটা পিনা বিন্তবিহীন, অর্থাৎ কি পিনায় কোনো বিন্ত থাকে না। পিনার কিনারা মসৃণ অথবা কি হতে পারে, অমসৃণ হতে পারে। মসৃণ অথবা কি হতে পারে, অমসৃণ।
আর নিম্নত্বকে বা কাণ্ডের দিকে কিছু শল্কপত্র থাকে, শল্কপত্র কারণ এখানে কিছু আবরণ থাকে, বাদামি বর্ণের আবরণ থাকে, আবরণকে কি বলা হয়? র্যামেন্টাম বলা হয়ে থাকে বা র্যামেন্টাম বলা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ঢেঁকি শাকের বাহ্যিক গঠন। ঢেঁকি শাকের বাহ্যিক গঠন, বাহ্যিক গঠন থেকে এমসিকিউ এর জন্য প্রশ্ন আছে। ঢেঁকি শাক যখন পাতা কচি অবস্থায় কুণ্ডলিত অবস্থায় থাকে সেই অবস্থাকে বলা থাকে ক্রোইজ বা কি বলা হয়? কে আছে ঢেঁকি শাকের কে আছে তোমার পেঁচানো পাতাকে কি বলা হয়ে থাকে? সার্সিনেট ভার্নিশন। কুণ্ডলিত অবস্থাকে বলা থাকে ক্রোজিয়া। ঢেঁকি শাকের পাতাকে কি বলা থাকে? ফ্রন্ট বলা হয়। ফ্রন্টের প্রত্যেকটা অংশকে পিনা বলা হয়ে থাকে। পিনাগুলো পক্ষল যৌগিক উভয় পাশে একটা একটা করে থাকে। পিনাগুলো অবিন্তক, সরাসরি কি আছে তোমার আর সাথে সংযুক্ত থাকে। ঢেঁকি শাকের কাণ্ডের দিকে কি আছে তোমার স্বল্পপত্রের মতো র্যামেন্টাম পাওয়া যায়। আচ্ছা, এরপরে ঢেঁকি শাকের অন্তগঠন। ঢেঁকি শাকের কি আছে? অন্তগঠন। অন্তগঠন আমরা কি আছে তিনটে অংশের অন্তগঠন পড়ব। প্রথমে পড়ব হচ্ছে ঢেঁকি শাকের এই কাণ্ডের অন্তগঠন। ঢেঁকি শাকের কি আছে? কাণ্ডের অন্তগঠন। ঢেঁকি শাকের কাণ্ড নিয়ে যদি পর্যবেক্ষণ করা হয়ে থাকে, ঢেঁকি শাকের এরকম কাণ্ড 3 স্তর বিশিষ্ট। ঢেঁকি শাকের কাণ্ড 3 স্তর বিশিষ্ট। কাণ্ড বলতে কাকে বোঝাচ্ছি আমরা? কাণ্ড বলতে ঢেঁকি শাকের রাইজমকে বোঝানো হয়। ঢেঁকি শাকের এরকম কাণ্ড বা কি আছে? রাইজম 3 স্তর বিশিষ্ট। সবচেয়ে বাহিরে যে স্তরটা সেটাকে বলবো প্যারেনকাইমা। প্যারেনকাইমা বাহিরের স্তরকে 1 স্তর বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কি আছে কোষ দ্বারা গঠিত। এটাকে বলবো আমরা কি আছে? বহিতক। বহিতক দিয়ে পরিবেষ্টিত 2 স্তর বিশিষ্ট। বহিতক ছাড়া কি আছে? 2 স্তর বিশিষ্ট যে কোষ পাওয়া যাবে সেই 2 স্তর বিশিষ্ট কোষকে বলা হয়ে থাকে হাইপোডার্মিস বা অধোত্বক বলবো আমরা। 2 স্তর বিশিষ্ট যে কোষ পাবো এই 2 স্তর বিশিষ্ট কোষকে বলা হয়ে থাকে অধোত্বক। তাহলে কি আছে? কি আছে? ঢেঁকি শাকের অন্তগঠন যদি আমরা কাণ্ডের অন্তগঠন দেখি, ঢেঁকি শাকের কাণ্ডের অন্তগঠন বাহিরে কি আছে? বহিতক। কি আছে এটা? বহিতক। ঢেঁকি শাকের বহিতক কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা জাতীয় কি আছে? প্যারেনকাইমা জাতীয় 1 স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত। প্যারেনকাইমা জাতীয় 1 স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত। এরপর ঢেঁকি শাকের কি আছে? অধোত্বক। অধোত্বক কি আছে? বা হাইপোডার্মিস। হাইপোডার্মিস। ঢেঁকি শাকের কি আছে? অধোত্বক বা হাইপোডার্মিস 2 স্তর বিশিষ্ট। 2 স্তর বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। 2 স্তর বিশিষ্ট কি জাতীয় কোষ? প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা কি আছে? 2 স্তর বিশিষ্ট। 2 স্তর বিশিষ্ট হাইপোডার্মিস অধোত্বক। হাইপোডার্মিসের নিচে কি আছে? কর্টেক্স আছে। তাহলে আমি আবারও বলতেছি, ঢেঁকি শাকের কি আছে তোমার কাণ্ডের গঠন? ঢেঁকি শাকের বাহিরের স্তর প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত, বহিত্বক 1 স্তর বিশিষ্ট। 2 কি আছে? ঢেঁকি শাকের অধোত্বক হাইপোডার্মিস বা অধোত্বক কি আছে? হাইপোডার্মিস বা কি আছে? অধোত্বক কি আছে? 2 স্তর বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত এবং ভিতরের দিকে ছোট ছোট একাধিক স্তর বিশিষ্ট কর্টেক্স থাকে। ভিতরের দিকে ছোট ছোট একাধিক স্তর বিশিষ্ট কি পাবো আমরা? কর্টেক্স পাবো। ভিতরের দিকে একাধিক স্তর বিশিষ্ট কি আছে? কর্টেক্স পাওয়া যায়। এবং এই কর্টেক্সের মাঝে কি আছে? জাইলিয়াম থাকে কেন্দ্রে, ফ্লোয়াম থাকে পরিধের দিকে। জাইলিয়াম থাকে কেন্দ্রে, ফ্লোয়াম থাকে পরিধের দিকে। এই জন্য ঢেঁকি শাকের অন্তগঠনকে কি আছে তোমার? হাইড্রোসেন্ট্রিক বলা হয়ে থাকে। হাইড্রোসেন্ট্রিক বলবো। কি বলে থাকে? হাইড্রোসেন্ট্রিক। তাহলে আমি আরেকবার একটু বলবো ঢেঁকি শাকের কি আছে? অন্তগঠন। ঢেঁকি শাকের অন্তগঠনের কি আছে? কাণ্ড। ঢেঁকি শাকের অন্তগঠন কি আছে? কার গঠন বলবো? কাণ্ডের গঠন। কাণ্ড হচ্ছে 3 স্তর বিশিষ্ট। একটা হচ্ছে বহিত্বক, একটা অধোত্বক, আর একটা হচ্ছে অন্তত্বক। বহিত্বক প্যারেনকাইমা জাতীয় কি আছে? কোষ দ্বারা গঠিত। 1 স্তর বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। অধোত্বক, ঢেঁকি শাকের অধোত্বক 2 স্তর বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত এবং মাঝে মাঝে কি আছে? কর্টেক্স থাকে। ঢেঁকি শাকের অন্তত্বকে কর্টেক্স থাকে এবং ভাস্কুলার বান্ডেল থাকে। ভাস্কুলার বান্ডেল বলতে কি বুঝি আমরা? জাইলিয়াম এবং ফ্লোয়াম। ঢেঁকি শাকের একদম ভিতরে কেন্দ্রে থাকে হচ্ছে জাইলিয়াম, বাইরের দিকে থাকে হচ্ছে ফ্লোয়াম। কেন্দ্রে থাকে জাইলিয়াম, বাইরের দিকে থাকে হচ্ছে ফ্লোয়াম। এই জাইলিয়াম এবং ফ্লোয়াম নিয়ে কি আছে? ঢেঁকি শাকের অন্তগঠন গঠিত। তাহলে ঢেঁকি শাকের কেসে আমরা কাণ্ডের গঠন পড়লাম। এরপর ঢেঁকি শাকের পড়বো আমরা র্যাকিসের গঠন। ঢেঁকি শাকের কিসের গঠন? র্যাকিসের গঠন। র্যাকিস কোনটাকে বলা হয়?
এই যে ঢেঁকি শাকের পিনা যে কাণ্ডের সাথে লাগানো আছে এটার নাম হচ্ছে র্যাকিস। আমরা যদি এই র্যাকিস নিয়ে যদি আলোচনা করে থাকি, ঢেঁকি শাকের র্যাকিস এরকম 3 স্তর বিশিষ্ট। বাহিরের স্তর হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা। তারপরে কি আছে 2 স্তর বিশিষ্ট যে কোষ পাবো সেগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এবং সবচেয়ে কেন্দ্রে পাবো কি আছে জাইলেম, আর এর বাইরের দিকে পাবো হচ্ছে কি ফ্লোএম। অর্থাৎ ঢেঁকি শাকের কাণ্ডের গঠনের মতনই ঢেঁকি শাকের র্যাকিসের গঠন, কাণ্ডের গঠনের মতনই র্যাকিসের গঠন। র্যাকিসও কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। বহিতক প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত 1 স্তর বিশিষ্ট, অধোতক স্ক্লেরেনকাইমা জাতীয় 2 স্তর বিশিষ্ট। সবচেয়ে ভিতরের স্তরে কি আছে তোমার জাইলেম এবং ফ্লুয়াম আছে। জাইলিয়াম থাকে কেন্দ্রে, ফ্লুয়াম থাকে হচ্ছে পরিধির দিকে। জাইলিয়াম কেন্দ্রে, ফ্লুয়াম থাকে কি আছে পরিধির দিকে, এবং এরা দেখতে কি হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হয়ে থাকে। জাইলিয়াম কেন্দ্রে, ফ্লুয়াম পরিধির দিকে হওয়ার কারণে এদেরকেও কি বলা হয়ে থাকে তোমার হেড্রোসেন্ট্রিক বলা হয়ে থাকে। শুধু কাণ্ড থেকে কাণ্ড এবং রাইজোমের ভিতর পার্থক্য, কাণ্ডে কি আছে তোমার প্যারেনকাইমা জাতীয় কোষ ছিল, আর কি আছে তোমার র্যাকিসে আমরা কি পাচ্ছি, আমরা র্যাকিসে প্যারেনকাইমার পরে কি পাচ্ছি আমরা স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। এরপরে ঢেঁকি শাকে পাতার অন্তর্গঠন। ঢেঁকি শাকের পাতার অন্তর্গঠন, পাতা নিয়ে যদি প্রস্থচ্ছেদ করা হয়ে থাকে, এই পিনা নিয়ে যদি প্রস্থচ্ছেদ করা হয়ে থাকে, তাহলে পাতার ওপরের স্তরে থাকে হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, নিচের স্তরে থাকে হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। ওপরে থাকে প্যালিসেড প্যারেনকাইমা, নিচে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা, এবং পাতার মাঝখানে থাকে হচ্ছে মেসোফিল টিস্যু। আর এই মেসোফিল টিস্যুতে কি আছে তোমার ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতে অংশগ্রহণ করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ঢেঁকি শাকের কাছে বাহ্যিক গঠন পড়লাম, ঢেঁকি শাকের অন্তর্গঠন পড়েছি, কাণ্ড পড়েছি, র্যাকিস পড়েছি, এবং পাতার কেসে অন্তর্গঠন আমরা পড়লাম। তোমাদের কাছে যে ক্লাসগুলো আজকে যে ঢেঁকি শাকের উপরে যে ক্লাসটা নেওয়া হলো, ক্লাসটা অবশ্যই বাসায় ভালো করে দেখবা, এবং কি আছে বই নিয়ে কেসে ভাষায় ভালো করে দেখবা, এবং কি আছে এই অধ্যায়ের উপরেই সম্ভবত তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস আছে এই অধ্যায়ের উপরে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হয়েছে। তোমরা সবাই কি আছে এই ক্লাসটা বা এই অধ্যায়টা ভালো করে পড়বা, এই ক্লাসটা লেকচারটা ভালো করে দেখবা। এই বলে আজকে এই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপত্তার দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করো। আল্লাহ হাফিজ।